I have given in sealed cover the name of some of the miscreants in KG Court, RG Court. And I have given a detail of at least 5 or 10 hospitals and colleges. We will direct that if the doctors resume work immediately, no adverse action shall be taken against them presently because of the fact that we are seized with the matter. My lord, can I request? But equally now, if they do not resume work as doctors, then we can't restrain the state government from taking disciplinary action. That's entirely within their jurisdiction. My lord, first the action has to. ব্যাস, আন্দোলন শেষ। সুপ্রিম কোর্ট পরিষ্কার আজকে বলে দিয়েছে যে ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহার করতে হবে, না করলে রাজ্য সরকার যদি কোনো অ্যাকশন নেয় আমাদের কিছু বলার থাকবে না, করার থাকবে না। এবং একটা ডেডলাইনও কার্যত দিয়ে দেওয়া হয়েছে, আগামীকাল 5টার মধ্যে কাজে যোগ দিতে হবে জুনিয়র ডাক্তারদের। আন্দোলনের গলা কার্যত টিপে দেওয়া হলো। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমি এই জন্যই বলছি যে আন্দোলনের গলাটাকে কার্যত টিপে দেওয়া হলো, কারণ এইসব কথা সামনে আসার পরে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা প্রেস মিট দেখছিলাম, সেখানে ওনার যা গলার আওয়াজ শুনছিলাম, যেন অক্সিজেন পেয়ে গেছেন, মানে এবার আমি যা খুশি করতে পারি। এবং ওখানে কিন্তু মানে সুপ্রিম কোর্টে কিন্তু আজকে আর একটা বিষয়ে বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, যে পুলিশের পারমিশন ছাড়া যেখানে সেখানে সব মুভমেন্ট চলছে, ইত্যাদি চলছে, মানুষের সমস্যা হচ্ছে, পুলিশ আক্রান্ত হচ্ছেন, চোখ নষ্ট হয়ে গেছে একজনের, এইসবও বলা হয়েছিল। তো এই সবের মধ্যে যাদেরকে নিয়ে মুভমেন্ট, মানে ডাক্তারদের ব্যাপার, যেহেতু ডাক্তারদেরকে নিয়ে মুভমেন্ট, এখন ডাক্তারদের মুভমেন্টটাই যদি বন্ধ করে দেওয়া হয়, যে তাদেরকে কাজে ঢুকতে হবে, কর্মবিরতি প্রত্যাহার করতে হবে, না করলে আমরা কিছু করতে পারবো না, যদি রাজ্য সরকার তাদের জুরিডিকশনে কোনো অ্যাকশন নেয়, ডিসিপ্লিনারি অ্যাকশন যদি নেয়, আমরা কিছু করতে পারবো না, বাধা দিতে পারবো না। কিন্তু একেবারে মানে বিরাট সাহস দিয়ে দেওয়া রাজ্য সরকারকে। রাজ্য সরকার তো চাইছে অ্যাকশন নিতে। রাজ্য সরকার মানে একটা বদলির লিস্ট বের করেছিল, তারপরে মাঝে মধ্যেই তো হুঙ্কার তো ঝাড়ছেই রাজ্য সরকার যে আমরা অ্যাকশন নিতে পারি, এফআইআর করতে পারি, কিন্তু করছি না। তো যখন সুপ্রিম কোর্ট এই কথা বলে দিল, এরপর ডাক্তারদের আর আমি জানি না ডাক্তাররা কি করে কি করবেন, মুভমেন্ট কি করে কন্টিনিউ করবেন। কারণ এই রকম কথা যদি সুপ্রিম কোর্ট শুনিয়ে দেয় যে আমরা কিছু করতে পারবো না 5টার মধ্যে, আগামীকালকের মধ্যে কাজে না যুক্ত হলে, আর কি করে তারা মুভমেন্ট করবেন। ফলে বিচার হোক বা না হোক, ডিসিপ্লিনারি অ্যাকশনের ভয়ে তাদেরকে এখন কাজে যোগ দিতে হবে, না হলে যদি তারা বেপরোয়া হয়ে কিছু করতে পারেন করবেন। কিন্তু যেভাবে কার্যত হাত তুলে নিল সুপ্রিম কোর্ট, আর তো কোনো মুভমেন্ট করতে পারবেন না জুনিয়র ডাক্তাররা। মানে এবার করতে গেলে ওই আর কি অ্যাকশনের কোপে পড়তে হবে। আমি জানি না কি করবেন, তারা নাকি একটা মিটিং করবেন, শুনছিলাম মিটিং এর সিদ্ধান্ত নেবেন। কি আর নেবেন আমি জানি না, দেখা যাক কি নেন। সত্যি তারা কাজে যোগ দেবেন নাকি আরো তারা রিজিড কোনো অবস্থান নেবেন, তাতে যা হবে হবে সেটা দেখবো। দর্শক, আমরা ওয়েট করছি। কিন্তু যে জন্য আমরা আজকে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিলাম, তার কিন্তু সেই অর্থে কিছুই শুনতে পেলাম না। সিবিআই কি পেয়েছে তার কোনো রিপোর্ট জানতে পারলাম না। মুখ বন্ধ করে একটা খামে রিপোর্ট জমা করা হয়েছে, ওখানে বলা হলো এটা নিয়ে এখানে কিছু বলা হবে না, বললে তদন্তের অনেক সমস্যা হতে পারে, সেই জন্য আমরা এখানে কিছু বলবো না। আবার একটা ডেট দেওয়া হয়েছে সামনের মঙ্গলবার, মানে সামনের বলতে মানে পরের সপ্তাহে মঙ্গলবার। সোমবার বলা হয়েছিল, সোমবারে ছুটি, মঙ্গলবার মানে 1 সপ্তাহ পরে, 8 দিন পরে, 7-8 দিন পরে সেখানে আবার সিবিআই কে একটা স্ট্যাটাস রিপোর্ট জমা করতে বলা হয়েছে। এবং বলা হয়েছে যে একটা দিক ধরে এগোচ্ছে সিবিআই, ওরা এগোক, ওদেরকে আরো সময় দেওয়া হোক, ওরা এগোক, ওরা এই পরের যে ডেট রয়েছে মানে পরের মঙ্গলবারে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে।
কিন্তু এখন যে জমাটা পড়েছে তাতে কি রয়েছে, কি বিষয়, কি দিক পাওয়া গেল, এই সম্বন্ধে কিছুই জানতে পারলাম না, যার জন্য আমরা সকাল থেকে তাকিয়েছিলাম লাইভ স্ট্রিমিং এ। আর ওই কিছু ছেঁদো কথা এই জন্যই বলছি, আগের দিনও চর্চা হয়েছিল, আজকেও হয়েছে। পোস্টমর্টম মানে কিভাবে করা হয়েছিল, চালান ঠিক ছিল কিনা, এফআইআর কিভাবে ট্রিট করা হয়েছিল, ইত্যাদি ইত্যাদি, ওই যেগুলো আগের দিনে হয়েছিল ওগুলি মোটামুটি একটু এদিক ওদিক ধরে আজকে ওই সব আলোচনা হয়েছে, একটা লম্বা একটা হিয়ারিং হয়েছে। আর সেই সঙ্গে হাসপাতাল চত্বরে কেন্দ্রীয় বাহিনীকে যে মোতায়েন করা হয়েছে তাদের থাকা খাওয়ার একটা সমস্যা নিয়ে মানে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের দৃষ্টি আগেই আকর্ষণ করে রেখেছিল, তো সেটা নিয়ে একটু আলোচনা হয়েছে যে ব্যবস্থা করতে হবে ইত্যাদি। এই হচ্ছে ব্যাপার দর্শক। কিন্তু মানে কি হলো, কি করে হলো, সেই বিষয়ে কি উঠে এলো, কেন এখনো পর্যন্ত একজনকেই গ্রেপ্তার, আর কেন কিছু পাওয়া যাচ্ছে না, তারপরে তথ্য প্রমাণ লোপাটের ব্যাপারটা কোন দিক দিয়ে কি হয়েছে, পুলিশের কি ভূমিকা, কেন পুলিশ এ করবে না, তা পুলিশকে তলব করো, অমক তমক, মানে যারা আর কি মানে একটু আমরা চাইছিলাম আর কি যে পুলিশকে একটু, পুলিশও দায়ী অমক তমক বলে একটু যে বেশ, এবং পুলিশকে দরকার হয় জেরার মধ্যে এনে ভালো করে একটা করকে দেওয়ার মতো যে ব্যাপার স্যাপার গুলো, যেটা আমরা চেয়েছিলাম যে একটা ভালো ডিরেকশন কিছু আসবে, সেরকম কিছু শুনলাম না। আবার বলতে পারি সেই তারিখ পে তারিখ, পরের মঙ্গলবার, মানে আজকে কি বার, আজকে সোমবার, মঙ্গলবার আসে পরের মঙ্গলবার, মানে আবার 7-8 দিন চলে গেল, তারপরে তো আমাদের মানে পুজো তো আবার এসে যাচ্ছে। আর এদিকে দিদিমণি বলছেন অনেক হয়েছে, এবার পুজোর মধ্যে ঠকুন। শুনবেন আপনাদেরকে আমি কি শোনাবো? আর কিছু হবে বলে দর্শক আমার তো মনে হচ্ছে না। এবার তারিখ পে তারিখ শুরু হয়ে যাবে ডাক্তারদের। এই যেন সুপ্রিম কোর্ট যেন আজকে বসেছিল রাজ্য সরকারের সুবিধা করে দেওয়ার জন্য, মানে রাজ্য সরকার এখন সমস্যায় পড়েছে, ডাক্তারদের কর্মবিরতি একটা সমস্যায় পড়েছে। যদিও সিনিয়র ডাক্তাররা হাসপাতাল চালাচ্ছেন, কিন্তু মানে পেশেন্টের থেকেও মানে শাসকের সমস্যাটা কি হচ্ছে, পেশেন্টের অসুবিধা হচ্ছে, আমার মনে হয় সেটাতে তারা অতটা অসুবিধায় পড়ছে না। ডাক্তাররা যেহেতু মুভমেন্ট করছেন, তাদেরকে ধরে সাধারণ মানুষও মুভমেন্ট করছেন, শাসকের বিরুদ্ধে সাধারণ মানুষ গর্জে উঠছেন। আমার মনে হয় ওটা হচ্ছে সব থেকে বড় অস্বস্তির কারণ। জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করলেও সিনিয়র ডাক্তাররা তারা কিন্তু অতিরিক্ত সময় দিয়ে এই জুনিয়র ডাক্তারদের পাশে থাকার জন্য তারা অতিরিক্ত সময় দিয়ে তারা কিন্তু কাজ করছেন হাসপাতালে। ফলে হাসপাতাল পরিষেবার জন্য এতটা উদ্বিগ্ন আমার মনে হয় না শাসক উদ্বিগ্ন ওটার জন্য যে যেহেতু ডাক্তাররা এই কর্মসূচি পালন করছেন, সেই জন্য সাধারণ মানুষও তাদের সঙ্গে রাস্তাতে নামছেন, শাসকের বিরুদ্ধে গর্জে উঠছেন, রাত জাগছেন। এটা মনে হচ্ছে সব থেকে বড় অস্বস্তির। সেটাই কার্যত আজকে মানে সেটা থেকে লাঘব করে দিল সুপ্রিম কোর্ট, ডাক্তারদেরকে একটা ডেডলাইন দিয়ে যে কালকে বিকেল 5টার মধ্যে কাজে যোগ দিতে হবে, নাহলে কোনো অ্যাকশন হলে আমরা বলতে পারবো না। দিয়ে এখন দিদিমণি বেশ একটা পেয়ে গেছেন, এবার তিনিও বলছেন যে অনেক তো হলো, এবার আপনারা উৎসবে ফিরুন। আমি শুধু আপনাদেরকে ওই পোর্শনটা একটু শোনাবো। উৎসবে ফেরার নিয়ে আজকে একটা মানে সঙ্গে একটা প্রেসের সঙ্গে মানে প্রেস মিট করতে বসে গেছেন সুপ্রিম কোর্টের এই বিষয়টা হওয়ার পরে কি বলেছেন উনি, আমি আপনাদেরকে ওই অংশটা দর্শক আপনাদেরকে একটু শোনাবো। ওয়েট, এই উৎসবে ফেরার জন্য উনি ওটার জন্য মুখিয়েছিলেন যে উৎসবে ঢুকে গেলে আরজি কর চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে, মানুষ সব ভুলে যাবেন। ওই বিষয়ে উনি কি বলেছেন আপনাদেরকে শোনাচ্ছি, একটু ওয়েট। ডিস্টার্ব হয়, অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে, মাইক লাগালে তাদের ঘুমের অসুবিধেও হয়, যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের, 10টার পর মাইক বাজানো যাবে না, বা এত স্পিডে মাইক বাজাবেন তার বেশি বাজানো যাবে না। তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। এটা তো এখন আপনাদের হাতে, আমাদের হাতে নেই। এখন সাজা পুরো সিবিআইয়ের হাতে। আসল কেসটা করুন। আসল কেসটা হচ্ছে যে ভিকটিমস তার পরিবারকে বিচার দিন, যে নির্যাতিতা তার পরিবারকে বিচার দিন, এবং এই বিচার তো সিবিআই কোর্টে হবে, আমাদের কোর্টে তো নয়। সুতরাং আপনারা ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে তাড়াতাড়ি ব্যবস্থা নিন। বাংলার নামে বদনাম করা হচ্ছে সারা পৃথিবীতে।
একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ জুটেছে, যারা এখান থেকে পড়াশুনো করে খেয়ে দিয়ে মানুষ হয়ে বাইরে গেছেন, তারা গিয়ে বাংলার বদনাম করছে একতরফা, ওয়ান সাইডেড কথা শুনে ওদের। তারা তো বোথ সাইড শুনতে পাচ্ছেন না, ইউনিল্যাটারালি ওয়ান সাইডেড। তাদের বোঝা উচিত বাংলাদেশের পরে আপনারা এই সুযোগটা নিচ্ছেন। তো বাংলাদেশ আলাদা রাষ্ট্র, আমরা তাদের ভালোবাসি, সম্মান করি, তাদের ভাষাকে সম্মান করি। ইন্ডিয়া আলাদা রাষ্ট্র। এই দুটো আপনারা কিন্তু মাথায় রাখতে ভুলে গেছেন। এখানে বাংলাদেশ হবে না, কারণ বাংলাদেশেই বাংলাদেশ হয়। বাংলাদেশটা আসল একটা অন্য রাষ্ট্র, তাদের আমরা সম্মান করি, ভালোবাসি, আমরা একই ভাষায় কথা বলি। আজকে বাংলা ভাষায় কথা বলে বলে বাংলাদেশের চিন্তা কিন্তু ওনার মাথায় রয়েছে। আর আমি তো বলবো বাংলাদেশ সিস্টেমটাই একমাত্র পথ ওনাকে উৎখাত করার ক্ষেত্রে। আর কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না, না কোর্ট না ভোট। বাংলাদেশ মডেলেই কিন্তু ওনাকে উৎখাত করতে হবে এবং আগামী দিনে সেই পথটাই দেখবেন হবে, সেই পথটাই অবলম্বন করবেন রাজ্যের মানুষ বিক্ষুব্ধ হয়ে। দেখবেন হয়তো সময় লাগছে, কিন্তু ওই পথটাই আসল পথ হবে। দর্শক শুনলেন, উনি বলছেন 1 মাস তো হয়ে গেল, এবার সব ভুলে যান না, উৎসবে ফিরে আসুন। ভাবুন, মানে এই টাইপেরই একটা কথা, অ্যাপিল। ভুলে যাবেন মানুষ, উৎসবে মারতে পারবেন? দর্শক, আপনারা উৎসবে মারতে পারবেন? আবার শুনবেন উনি কিছু কথা বলেছেন, মানে এবারে পুজোতে কতটা নজরদারি রাখবেন যাতে এই মানে আরজি করের ব্যাপার নিয়ে কেউ কোনো করতে না পারেন আর কি, মানে কোনো টিম আমার যেটা কোথাও মনে হয়েছে, আমি আপনাদেরকে একটু শোনাই। সেটাও কিন্তু আজকে সতর্ক করে দিয়েছেন, আজকে সেটা নিয়েও একটা সতর্ক করে দিয়েছেন। আমি আপনাদেরকে একটু শোনাবো, যাতে করে টিম কেউ না করতে পারেন আরজি কর সংক্রান্ত। দেখুন, স্কিমগুলো ভালো করে প্রজেক্ট করবে, তাদের আমি আরো কিছু হেল্প করব বিভিন্নভাবে। কিন্তু যেহেতু আমরা একটা টাকা দিচ্ছি, আর একটা টাকা অ্যাড থেকে বেরোবে না, কিন্তু ওটা আমরা কিভাবে করব সেটা আমরা দেখে নেব। পুলিশ নিজেরাও অনেক মেয়েদের পুজোকে হেল্প করে, আমি জানি যতটুকু। বড় পুজোগুলো পাড়ায় 5টা 10টা করে ছোট পুজোকে হেল্প করে, যাতে তাদের পুজোগুলো ভালো করে হয়। উৎসব কিন্তু সবার, মনে রাখবেন, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। দুর্গাপুজো আমাদের সেরা উৎসব। এই উৎসবে যেন কোনো ভুল ভ্রান্তি, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত, ষড়যন্ত্র না হয়। কয়েকটা টিভি চ্যানেল, আই মাস্ট সে, এর জন্য আমি সিএসকে বলবো একটা টাস্ক ফোর্স করে একটা সিলেকশন কমিটি করে দিতে। অন্য রাজ্যে যে নিয়ম কানুনগুলো আছে, যেটা সবচেয়ে বেটার, সেটাকে নিয়ে একটা সিস্টেম করতে। কেউ শুধু প্রভোকেশন করছে টিআরপি বাড়ানোর জন্য, কেউ রাজ্যটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য প্রভোকেশন করছে। সে সত্যি কথা বলুক, আমাদের কোনো আপত্তি নেই, এটা তাদের গণতান্ত্রিক অধিকার, আমরা রেসপেক্ট করি। কিন্তু কেউ যদি মনে করে এটা আমার 1 পয়েন্ট এজেন্ডা টু মিসলিড দ্য পিপুল, টু ডিস্টর্ট দ্য পিপুল, ডিস্টর্টেড দ্য agenda, miscommunication, discommunication and malpractice, it's a crime. অনেক মিথ্যে কথা আমি শুনেছি দীর্ঘদিন ধরে, এমনকি ইউটিউবে আমি অনেক দেখেছি, সিজেকে জড়িয়েও অনেক বাজে বাজে কথা বলা হয়েছে। এটা আমাদের লজ্জা। যাদের দু পয়সার ক্ষমতা নেই, তারা ইউটিউবে মিথ্যে কথা বলে, আমি সবার বিরুদ্ধে নই, কারণ ইউটিউবে অনেক ভালো ভালো ইনফরমেশনও পাওয়া যায়, সেগুলো যারা করে তাদের আমি সাধুবাদ জানাই। কিন্তু 2-3টে চ্যানেল তাদের ডিজিটাল বাংলাকে অসম্মানিত করবার জন্য, বাংলাকে অসম্মান করবার জন্য লাগাতার প্রভোকেশন দিয়ে যাচ্ছে। তারা ভুলে গেছে যে বাংলা একটা উৎসব আসছে। দর্শক বুঝতে পারছেন, মানে কোনো টিম যদি আরজিকর সংক্রান্ত হয়, আমার মনে হয় দেখবেন পুলিশকে দিয়ে আপত্তি করা হবে। দেখবেন সবকিছুকে ভুলে যেতে বলা হচ্ছে। আর দোষ এখন বা নজর এখন ইউটিউবারদের উপরে অনেকটা পড়েছে, কারণ ইউটিউবাররা তো সব মানে সঙ্গে সঙ্গে সবকিছু দেখিয়ে দিচ্ছেন না,
সেটা এখন ইউটিউবারদের উপরে পড়ছে, মিডিয়ার উপরে পড়ছে, এবং কি একটা কি কমিটি গঠন করবেন, মনিটরিং কমিটি করুন, কি করবেন করে যান। এদিকে বলছেন যে বিচার করার দায়িত্ব সিবিআই এর, ওদের হাতে অমক তমক। তো সিবিআই বিচারটা করতে পারবে কি করে, করাতে পারবে কি করে? তদন্ত ঠিক করে হচ্ছে না। আর তদন্ত ঠিক করে হবে কি করে? তথ্য প্রমাণ তো ঠিকঠাক নেই বলেই সামনে এসছে। যাদেরকে সন্দেহ করা হচ্ছে তাদের দিকেও তো ঠিক মতো করে এগোতে পারছে না। এবং আজকে কথা হয়েছে যে এই ধরনের ঘটনা হলে হাইকোর্ট, আজকে সুপ্রিম কোর্টে একটা কথা উঠেছে যে এই ধরনের ঘটনাতে প্রথম 5 ঘন্টা খুব ইম্পর্টেন্ট। কিন্তু সিবিআই বলেছে যে আমরা তো গেছি 5 দিন পরে, তো অনেক কিছু তো আমরা দেখতে পাইনি গিয়ে, যেরকম দেখতে পাওয়ার কথা ছিল। তো ফলে যদি এইরকম হয় তাহলে তদন্ত বিচারটা হবে কি করে? তদন্তই ঠিক করে হচ্ছে না। তথ্য লোপাটের প্রশ্ন তৈরি হয়েছে। আবার এই তথ্য লোপাটের যে বিষয়টা, যাদের নামে সব অভিযোগ উঠছে এবং সুপ্রিম কোর্টেও প্রশ্ন তৈরি হয়েছিল, কিন্তু আজকে সেরকম শুনলাম না। পুলিশের ভূমিকা নিয়ে শুনবেন। এই যে টালা থানার যিনি ওসি ছিলেন অভিজিৎ মন্ডল, যাকেও তলব করা হবে বলে একটা এসলো না, সুপ্রিম কোর্টে যেতে হবে, কারণ এফআইআরটা কেন এইভাবে লিড করা হয়েছে, চালু করা হয়েছে, এইসব নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল না। তো সুপ্রিম কোর্টে তাকে তলবের একটা খবর ছিল। তো তিনি কি করলেন, হঠাৎ করে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য ছুটোছুটি করলেন। ছুটোছুটি করছিলেন, কিন্তু ওনাকে হাসপাতালে ভর্তি নেওয়ার মতো যেসব উনি নার্সিংহোমে গিয়েছিলেন, হাসপাতালে, বেসরকারি হাসপাতাল, সেখানে ওনাকে ভর্তি নেওয়ার মতো কিছু খুঁজে পাচ্ছিলেন না। পরীক্ষা টরীক্ষা হয়েছে যা প্যারামিটার, তত করে ভর্তি হওয়ার মতো পেশেন্ট না। সেই জন্য বেশ কয়েকটা নার্সিংহোম ফিরিয়ে দিয়েছে। শেষ অন্য একটা নার্সিংহোম হয়তো ভর্তি হয়েছিলেন, তাও নাকি সেটা স্বাস্থ্য ভবনের কর্তাদের নির্দেশে বা চাপে সেই নার্সিংহোম ভর্তি নিতে বাধ্য হয়েছে। আজকে শুনবেন সেটা নিয়ে উনি কি বলেছেন, আপনাদেরকে শোনাই। এদিকে বলছেন তদন্ত ঠিক করে হবে, অমক তমক সব। আর যার দিকে প্রশ্ন উঠছে, যাদের বিষয়ে সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলেছিল, সে নামকাওয়াস্তে হলেও প্রশ্ন তো তুলেছিল, সেক্ষেত্রে সেই ওসিকে ভর্তি নেওয়া হয়নি বলে, নার্সিংহোমগুলো ভর্তি নেয়নি বলে উনি আজকে কিরকম গরস করে বক্তব্য ঝেড়েছেন। আমি আপনাদেরকে দাঁড়ান দর্শক একটু শোনাই, তাহলে বুঝতে পারবেন যে ওনার কি উদ্দেশ্য আসল। হসপিটালে এসছে কিন্তু ফিরে গিয়ে ট্রিটমেন্ট পায়নি, বাড়িতে মারা গেছে, সেই কেসগুলো বুথ লেভেল থেকে খোঁজ নাও। ইয়েস ম্যাডাম, সেগুলো ক্ষেত্রে মেলে কিন্তু পুরোপুরি কেন আমাদের প্রায় অনেকগুলো রেজিডেন্ট ডক্টর আমাদের ব্যাকবোন মতো কাজ করে, সিনিয়র ডক্টররা আপ্রাণ কাজ করে যাচ্ছেন, কিন্তু প্রবলেমটা অনেক বেশি আকারে এখন নিচ্ছে ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম। ঠিক আছে, আজকে সুপ্রিম কোর্ট বলেছে, আশা করি তারা যদি মনে করেন তারা কথা বলে এটাকে শর্ট আউট করবেন। ইজ ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। যাই হোক, দিদি অর্ডার হয়েছে। সিএমওএইচ আমি জানি, সিএমওএইচ বিএমওএইচ যারা আছেন, ইয়েস ম্যাডাম, তাদের সকলকে বলো অ্যাক্টিভেট করতে হসপিটালগুলো ভালো করে। ইয়েস ম্যাডাম। যাতে কোনো মানুষ পরিষেবা না পেয়ে মারা যায়, এটা লক্ষ্য রাখতে হবে। ইয়েস ম্যাডাম। ইভেন কয়েকটা প্রাইভেট হসপিটাল, আমি শুধু অর্ডার সিটি দেখলাম সেদিনকে, 4টে নাম আমার কাছে আছে। পুলিশের একজন ওসি, সে তো তোমার কাছে পেশেন্ট হিসেবে গেছে, তুমি তাকে ভর্তি নাওনি। এই হাসপাতালগুলোর কথা আমাদের মনে রাখতে হবে। নারায়ণ, তোমাকে যে আমি বলেছিলাম তাদের ডেকে মিটিং করতে, তুমি করেছিলে? ইয়েস ম্যাডাম, মিটিং হয়েছে, ওরা পুরো আমাদেরকে অ্যাসিওরেন্স দিয়েছে। আর পুলিশ, কিন্তু যারা করেছিল, রিফিউজ করেছিল, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হয়েছে? তারা তো টাকা নিয়ে করছে। আজকে তুমি যে আমাকে রিপোর্ট দিয়েছো, তার থেকে আমি জানতে পারছি অনেকে এখানে কাজ করছে না, কিন্তু প্রাইভেট হসপিটালে গিয়ে কাজ করছে। ইজ ইট নট এ ফ্যাক্ট? ইয়েস ম্যাডাম, এটা ফ্যাক্ট আছে। আমরা ব্যবস্থাগুলো নিচ্ছি ম্যাডাম, আমরা অলরেডি নামগুলো আইডেন্টিফাই করেছি। এবং এতে কর্পোরেট বিজনেস বেড়েছে, কিন্তু ভাগ্যিস আমাদের স্বাস্থ্যসাথী কার্ডটা ছিল বলে উদ্ধার করে দিয়েছেন একবারে। দর্শক শুনলেন, ওসিকে কেন ভর্তি নেওয়া হয়নি, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে বলছেন। আরে ভর্তি নেওয়ার মতো কোনো প্রয়োজন ছিল না, সেই জন্য তো ভর্তি নেওয়া হয়নি। ডাক্তাররা মনে করছিলেন, ডাক্তারদের একটা অংশ, যে উনি কোনো কৌশল অবলম্বন করতে এসছেন, যেহেতু উনাকে তলব করা হতে পারে সুপ্রিম কোর্টে, সেই জন্য উনি কৌশলের ওখানে যাতে না যেতে হয় সেই জন্য ভর্তি হচ্ছেন। তো অথচ ভর্তির মতো কোনো ব্যাপার ছিল না, সেই জন্য তো ভর্তি নেওয়া হয়নি। এখন বলছেন কেন ভর্তি নেয়নি, তার জন্য অ্যাকশন নিতে হবে। তার যে হাসপাতালে উনি ভর্তি হয়েছেন, তার ওনারাই ভর্তি করার উনিই ভর্তি করার ব্যবস্থাটা করিয়ে দিয়েছিলেন, যেটা কোথাও মনে হচ্ছে। এবং গতকালকে আমি একটা খবর পড়েছিলাম, এই ডাক্তাররা যারা প্রোটেস্ট করছেন, তারা নবান্নকে চিঠি দিয়েছেন যে ওই ডাক্তারকে ওই নার্সিংহোম ভর্তি কেন নিয়েছিল, কি জন্য ভর্তি নিয়ে রেখেছে, ওনার কি ভর্তি হওয়ার মতো প্যারামিটার ছিল, তাহলে ভর্তিটা নেওয়া হয়েছে কেন? যেটা খবরে স্বাস্থ্য দপ্তরের কর্তার নির্দেশে ভর্তি করা হয়েছে, এটা কেন হবে? এ তো
বিচারকে মানে বিলম্বিত করার একটা প্রচেষ্টা, এটা কেন হবে? এখন দেখছি ঘুরিয়ে উনি ফোঁস দেখাচ্ছেন যে কেন ওই নার্সিং হোমগুলো কেন ভর্তি নেয়নি, ওদের বিরুদ্ধে অ্যাকশন নাও। তো এই যদি মুখ্যমন্ত্রীর অবস্থান হয় তাহলে এই বিচার কি করে হবে? এই বিচার যাদেরকেও মানে আন্ডার স্ক্যানার রাখা হচ্ছে তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে, যদি তাদের পাশে উনি দাঁড়িয়ে যান তাহলে এই বিচারটা কি করে হবে? ওসির পাশে উনি দাঁড়িয়ে যাচ্ছেন, তাহলে এর বিচারটা কি করে হবে? আদতে কিছুই হয় বলে আমার মনে হচ্ছে না দর্শক, মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং। যা হলো আজকে সুপ্রিম কোর্ট যেভাবে বলল, আবার যেভাবে সময় দিয়ে দিল, আর মুখ্যমন্ত্রীর যা কড়া কড়া ভাষণ, এখন কেন প্রাইভেট হাসপাতালে তারা যাচ্ছেন সেই জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা। আরে কর্মবিরোধী তো সরকারের বিরুদ্ধে, সরকারের গাফিলতির জন্য। তো যাই হোক, সেখানে উনি প্রাইভেট কেন গেছেন সেটা নিয়েও প্রশ্ন তুলছেন অমক তমক, সেটা ওনার ব্যাপার। তো যাই হোক, যেটুকু বুঝছি ওনার ভয়েসটা বুঝলেন দর্শক, ওনার ভয়েস চড়া হয়ে গেছে। আজকে সুপ্রিম কোর্টের এই অবস্থানের জেরে ওনার ভয়েস কিন্তু চড়া হয়ে গেছে এবং আরো চড়া হবে। এবং এরপর যদি ডাক্তাররা কাজে না যোগ দেন, যেহেতু সুপ্রিম কোর্ট হাত তুলে নিয়েছে, আর কোথায় ডাক্তাররাই বা যাবেন কোথায়? দেখবেন এরপর আরো চড়া হবে। আর বেশি কিছু ডাক্তাররা বলতে পারবে বলে আমার মনে হচ্ছে না। বললে খুবই তাদের ঝুঁকিপূর্ণ অবস্থা হয়ে যাবে, তাদের মানে কেরিয়ার নিয়ে টানাটানি পড়ে যাবে। কারণ সুপ্রিম কোর্ট তো একেবারে রাস্তা ক্লিয়ার করে দিয়েছে না অ্যাকশনটা নেওয়ার ক্ষেত্রে। আর সেই সঙ্গে এটাও বলবো, আমার মনে হয় না আজকের পর থেকে রাজ্যের মুভমেন্ট সাধারণ মানুষের সেটাও আর ঠিক মতো করে হবে বলে। কারণ যে ধরনের হুঁশিয়ারি উনি দেওয়া শুরু করেছেন, সুপ্রিম কোর্টকে যেহেতু পাশে পেয়ে গেছে রাজ্য সরকার, সেজন্য এখন আর ডাক্তারদেরকে বেশ করি তো মুভমেন্ট, যেটা আমি বলছিলাম, আর সাধারণ মানুষও আর রাস্তা দখল করতে পারবেন কিনা আমার কিন্তু মনে প্রশ্ন রয়েছে। এবং সেটা করতে গেলে অনেকটাই সাহস নিয়ে করতে হবে। দেখা যাক রাজ্যের মানুষ এটাকে কিভাবে নেন। আর দ্বিতীয় কথা আমি বলবো, বা শেষ কথা, যদিও রাজ্যের মানুষ চেপে যান, সেই চেপে যাওয়াটা মানে বিচারের দাবিটা যদি তারা আর না তুলতে পারেন আওয়াজ, যদি তাদেরকে চেপে যেতে হয়, তাহলে সেটা জানতে হবে ক্ষোভকে ভিতরের মধ্যে চেপে রাখা। কিন্তু চেপে রাখা আবার বেশি দিন যায় না। আবার যদি কখনো কোনো মানে আসে, মানে স্কোপ আসে কথা বলার, দেখবেন এর বিস্ফোরণটা কোথায় যায়। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না, এটা বাংলাদেশ হবে না, এই যে ক্ষোভকে মানুষের মধ্যে চেপে বসিয়ে দেওয়া হচ্ছে, এটাই কিন্তু আগামী দিনে বাংলাদেশের মুভমেন্টের মতো রূপ নেবে। এটা কিন্তু আপনাদেরকে আমি দর্শক বলতে পারি। আজকে হয়তো মানুষ চাপে, প্রশাসনের চাপে, শাসনযন্ত্রের চাপে চুপ করে যাবেন, কিন্তু চুপ করে গেলেও ওই ক্ষোভ কিন্তু মুছে যাবে না, ওই ক্ষোভ কিন্তু ডিলিট হয়ে যাবে না, মুছে যাবে না। মানুষের মনের মধ্যে কিন্তু জমা হয়ে থাকবে, পুঞ্জীবিত হয়ে থাকবে। এবং সেই সময় মানে আবার যদি কখনো মানে প্রকাশের প্ল্যাটফর্ম আসে, দেখবেন সেই সময় কি হয়। এবার তো অনেকটা সময় পেয়েছিলেন রাজ্যের মানুষ, এবং আমিও বলেছিলাম, আমরাও একটা মুভমেন্টে সামিল হয়েছিলাম, নবান্ন চলোতে, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সেবার সাধারণ মানুষ সে অর্থে সাড়া দিলেন না, ভাবলেন যে এরকম ঠান্ডা কুলকুল মুভমেন্ট করি হয়তো হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে, বিচারও পেয়ে যাবো। আলটিমেট কিন্তু হলো না, মানে ফেলিওর, সবকিছু ফেলিওর। এতদিন রাত দখল, রাত জাগা, সব ফেলিওর, মানে সব ব্যর্থ হয়ে গেল, কিছুতে কিছু হলো না। এবং প্রায় 1 মাস সময় পাওয়া গিয়েছিল এই সরকারকে উৎখাতের, একবার টেনে ফেলে দেওয়া, যে কোর্ট ভোট হবে না, হটো এখান থেকে, অযোগ্য মুখ্যমন্ত্রী। কিন্তু সেই সুযোগটা আমরা হাতছাড়া করেছি। 27শে আগস্ট চেষ্টা হয়েছিল একটা, সেখানে অনেকে মিসগাইডেড হয়ে গিয়েছিলেন, তারা সামিল হলেন না। সেদিন সামিল হলে হয়তো মুখ্যমন্ত্রীর চেয়ারে এইভাবে বসে থেকে আবার লেকচার ঝাড়তে পারতেন না, বা এত হুঁশিয়ারি দিতে পারতেন না। কিন্তু সেখানে অনেকে মানে সাই দিলেন না, কিছু পলিটিক্যাল পার্টি মিসগাইড করে দিল, তারাও কিন্তু এগিয়ে এলো না। তারাও যদি আলাদা করে নবান্ন চলো ডাক দিয়েছে তাও না, তারা এলোই না, তারা এরকম কোনো ডাক দেওয়ার সাহসই দেখালো না। কিন্তু যারা ডাকটা দিয়েছিল তাদেরকে তারা সহযোগিতা করলো না, রং টং ইত্যাদি বের করে মিসগাইড করে দিল। পুলিশও ভয় দেখালো, মানুষও খানিকটা ভয় পেয়ে গেলেন, তারা এলেন না। তারা ওই শান্তিপূর্ণভাবে মুভমেন্ট করতে শুরু করলেন, রাত দখল, রাত জাগা ইত্যাদি। কিন্তু আলটিমেট দেখা গেল ক্যাঁচ কলা, বুড়াগোল হয়ে গেল। এখন শাসকের মুড আলাদা। ফলে সুযোগ ছিল 1 মাস, এনাফ সময় ছিল এটাকে উৎখাত করার বাংলাদেশ মডেলে, কিন্তু সেই সুযোগ বাঙালি হারিয়ে ফেলেছেন। এখন আবার চান্স তো আসবেই, ক্ষোভ প্রকাশের চান্স তো আসবেই। তো এর পরবর্তী সময়ে চান্স এলে আর যেন ওই ঠান্ডা কুল ভেবে না থাকে। কুল ভাবলেই পুলিশকে দিয়ে ইত্যাদি করে দমন পীড়ন করে শেষ করে দেবে। কারণ সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ খুব একটা ভালো হলো না, যেটা বুঝতে পারলাম। নিজে থেকে কেসটাকে নিল সুপ্রিম কোর্ট, সুমোটো কেস। আজকে হাইকোর্টে থাকলে আমার মনে হয় অনেক বেটার হতো। হাইকোর্টের মানে অবজারভেশন কাছাকাছি খুব ভালো হতো, অনেক বেটার হতো।
তো সুপ্রিম কোর্ট নিজে থেকে কেসটা নিল, কিন্তু নিয়ে কার্যত গলা টিপে দিল। এটা আমার কোথাও, এটা আমার পারসেপশন, আমার নিজস্ব মত বলতে পারি। কারণ যা দেখছি আর কি চেহারা, ডাক্তারদের যা আওয়াজ শুনছি, ওনারাও আশা হতো, আমার মনে হয় গোটা বাঙালি বা যারাই বিচার চাইছিলেন সবাই আশা হতো, গোটা বিশ্বের মানুষ। তো সব মিলিয়ে শেষ ক্লোজ চ্যাপ্টার ধরে নিন। এখন এটা এখান থেকে আমরা কি করে নর্মাল হবো, এখন সেটাই ব্যাপার। এত মুভমেন্ট, এত কিছু, কিন্তু এখান থেকে আমরা নর্মাল হবো কি করে, সেটা একটা বড় ব্যাপার। তবে এটুকু বলবো, নর্মাল তো হতে হবে, শাসন যন্ত্র এইরকম, আর সুপ্রিম কোর্টের কাছ থেকে সেরকম কিছু সাড়া পেলাম না। কিন্তু মনের মধ্যে যেটা আছে সেটা রাখতে হবে এবং তৈরি থাকতে হবে, তৈরি থাকতে হবে। সুযোগ আসবেই, সুযোগ আসবে। উনি যতই বলুন এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ কি বলে, এটা বাংলা, আমরা বাংলা ভাষা বলতে পারি, কিন্তু বাংলাদেশ হবে না। কিন্তু যতই বলুন এটা বাংলাদেশ মডেলই হবে, এখানে বাংলাদেশ মডেলেই উনার উৎখাত হবে। কারণ এখানে ভোট কোর্টে হবে না, কোর্টে তোই হাল। আর ভোটের এখানকার পলিটিক্যাল ইকুয়েশন কিন্তু খুব জটিল, পলিটিক্যাল ইকুয়েশন কিন্তু খুব জটিল। এখানে বিরোধীদের মধ্যেও মানে ঐক্যমত হয় না, এরকম একটা সিরিয়াস ইস্যুতে রং খুঁজে অচ্ছুত ব্যাপারটা দেখানো হয়, ঐক্যমত হয় না। তো ভোটের মধ্যে কি করে হবে? শুধু ভাগাভাগি হয়ে যাচ্ছে, মাঝখান থেকে বের হয়ে যাচ্ছে। এখানে আমি যা দেখতে পাচ্ছি দর্শক, বাংলাদেশ মডেলই একমাত্র পথ। ওই সময় আসবে, সুযোগ আসবে, সুযোগটাকে কাজে লাগাতে হবে, এটাই হচ্ছে বিষয়। এটাকে মাথায় রেখে এখন থাকতে হবে, আর কিছু করার নেই। দর্শক বলুন আপনাদের কি পারসেপশন বা কি ধারণা, যেটা আর কি আমি বললাম, আলোচনা করলাম। আপনাদের হয়তো অন্যান্য মত থাকতে পারে, যা মত আছে বলবেন, আমি আপনাদের সেই মন্তব্য দেখবো, শুনবো। অবশ্যই মত প্রকাশ করবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।